সৈয়দ বাড়ির বৈঠকখানায় আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আসসালামু আলাইকুম, আমি মাইশা ফাহমিদা। আপনারা হয়তো বেশ কিছুদিনই লক্ষ্য করছেন যে সৈয়দ বাড়ির বৈঠকখানায় গল্পের আসরের একটু অনিয়ম হয়েছে। আমাদের নানান রকম ব্যস্ততার কারণে, একাডেমিক চাপের কারণেও আসলে আমরা একটু গল্প থেকে দূরে থেকেছি। তাছাড়া এর মাঝে যে প্রজেক্টটি হাতে নিয়েছিলাম সেটার জন্য সময় একটু অনেক বেশিই লেগেছে। দেখা যাক সে কাজটাও আসছে। আজকে আপনাদের জন্য নিবেদনে আমাদের পক্ষ থেকে থাকছে সত্যজিৎ রায়ের একটা ছোট গল্প, অতিথি। চলুন গল্পটা শুরু করা যাক। মন্টু কদিন থেকেই শুনেছে তার বাবা মার মধ্যে কথা হচ্ছে দাদুকে নিয়ে। মন্টুর ছোট দাদু, মার ছোট মামা। দাদুর চিঠিটা যখন আসে তখন মন্টু বাড়ি ছিল। মা চিঠি পড়ে প্রথমে আপন মনে বললেন, বোঝো ব্যাপার। তারপর বাবাকে ডেকে বললেন, ওগো শুনছ? বাবা বারান্দায় বসে মুচির জুতো মেরামত করা দেখছিলেন। মুখ না তুলেই বললেন, বলো। মা চিঠি হাতে বেরিয়ে এসে বললেন, মামা আসছেন। মামা? আমার ছোট মামা গো। বাবার ঘাড় ঘুরে একেবারে ভুরু কপালে উঠে গেল। বলো কি, তিনি বেঁচে রয়েছেন? এই তো চিঠি। মামার যে চিঠি লেখার মতন বিদ্যে আছে সেইটাই তো জানতাম না। বাবা আরামকেদারার হাতল থেকে চশমাটা তুলে পরে নিয়ে তারপর মার দিকে হাত বাড়িয়ে দিলেন। কই দেখি। এক পাতার চিঠিটা পড়ে বাবাও বললেন, বোঝো। মা ততক্ষণে মোড়ায় বসে পড়েছেন। একটা খটকা লেগেছে দুজনেরই, সেটা বেশ বুঝতে পারছে মন্টু। বাবাই প্রশ্নটা করলেন, আমাদের ঠিকানা পেলেন কোথায় বলো তো? ওর ভাগ্নের সঙ্গে যে সুরেশ বোস বলে একজনের বিয়ে হয়েছে, আর তারা যে মামদপুরেই থাকে, সেটাই বা জানলেন কি করে? শেতল মামা আছেন তো, তার কাছে হয়তো জেনেছেন। শেতল মামা? তোমার আবার কিছু মনে থাকে না। মামাদের পড়শি ছিলেন নীলকণ্ঠপুরে। কত যাতায়াত ছিল আমাদের বাড়িতে, তুমিও তো দেখেছ। বাজি ফেলে 56টা রাজভোগ খেলেন আমাদের বিয়েতে। সে কত হাসাহাসি তা নিয়ে। ও হ্যাঁ 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 হ্যাঁ, গোড়ার দিকে মামা যে চিঠি দিতেন সে তো শুনেছি শেতল মামাকে। এ বাড়িতেও তো এসেছেন না শীতলবাবু? বাহ, আসেনি, রানুর বিয়েতেই তো এলেন। ঠিক ঠিক, কিন্তু তোমার ছোট মামা তো শুনেছিলাম সন্ন্যাসী হয়ে গেছেন। তাই তো জানতাম, তিনি আবার হঠাৎ আমাদের এখানে আসছেন কেন সেটাই তো বুঝতে পারছি না। অবশ্যই আসছেনই যখন, তখন হয়তো তোমার কাছে ছাড়া আর কোনো জায়গা নেই। কার কাছেই বা আসবেন বলো? তোমার বাপ মা, বড় মামা, বড় মামি সব তো একেবারে পরলোকে। বড় মামার ছেলে কানাডা, মেয়ে সিঙ্গাপুর, তুমি ছাড়া আর কে আছে? তা তো বুঝলাম, কিন্তু যে লোকটাকে প্রায় চোখেই দেখিনি তাকে মামা বলে চিনব কী করে? মামা যখন বাড়ি ছেড়ে চলে যান তখন আমার বয়স 2 বছর, আর ওনার 16 কি 17। ওর ছবি একখানা আছে তোমার সেই পুরনো অ্যালবামে। তোমার যা কথা, সে চেহারার এখনকার চেহারা। তখন মামার বয়স 15, এখন 60। সত্যিই খুব মুশকিলে পড়া গেল। ঘর তো একখানা বাড়তি আছে, বিনুর ঘর, কিন্তু কি খায় না খায় কিছুই তো জানা নেই। খাবে আর কি, আমরা যা খাবো তাই খাবে। আমরা যা খাবো মানে? যদি সাধু হয়ে থাকে তাহলে তো নিরামিষ খাবে, সে তো আরও ঝক্কি। 5 রকম পদের কম হবে না তার আর। চিঠির ভাষা দেখে তো সাধু বলে মনে হয় না, দিব্যি আমাদেরই মতন লেখা। ইংরেজিতে তারিখ লিখেছে, ইংরেজি কথা বলার ব্যবহার করছে। এই তো আননেসেসারি। নিজের ঠিকানা তো দেয়নি। তা দেয়নি, আর সোমবারই আসবেন বলে লিখেছেন। বাবা মা দুজনে খুব ভাবনায় পড়েছেন বলে মনে হলো মন্টুর। সত্যি, যে মামাকে কেউ কোনো দিনও চোখেই দেখেনি তাকে তো মামা বলে মনে করাই মুশকিল। মন্টু এই দাদুর কথা বড়জোর 1বার কি 2বার শুনেছে। স্কুলে পড়া শেষ হবার আগে দাদু বাড়ি ছেড়ে চলে যায়। তারপর এই 45 বছরের গোড়ার কয়েকটা বছর পর তার আর কোনো খবর পাওয়া যায়নি। মা বলতেন তিনি নিশ্চয়ই মরে গেছেন। মন্টুর 2-1বার মনে হয়েছে দাদু যদি হঠাৎ একদিন ফিরে আসেন তাহলে বেশ হয়, কিন্তু তারপরই মনে হয়েছে সেরকম কেবল গল্পেই শোনা যায়। তাও গল্পে ঘর পালানো লোক অনেক দিন পরে ফিরে এলে তাকে চেনবার লোক থাকে, এখানে তাও নেই। দাদু এলো কি দাদু সেজে অন্য লোক এলো তাও বলবার জো নেই। দাদু অবশ্যই লিখেছেন বেশি দিন থাকবেন না, দিন 10।
বাংলাদেশের ছোট মফস্বল শহরেই দাদুর ছেলেবেলা কেটেছে। সেই বাংলাদেশ দেখার ইচ্ছে হয়েছে দাদুর। নিজের দেশ নীলকণ্ঠপুরে তো যাওয়াই যায় না, কারণ এখন আর সেখানে কেউ নেই। তাই মামুদপুরে আসতে চান। তাও এখানে একজন ভাগ্নি আছে তো। মন্টুর বাবা ওখানে ওকালতি করেন। মন্টুর দিদির বিয়ে হয়ে গেছে, সে থাকে রিসরায়। দাদা কানপুরে হস্টেলে থেকে পড়ে আইআইটিতে। রবিবারের মধ্যে মা সমস্ত ব্যবস্থা করে ফেললেন। দোতলার পশ্চিমের ঘরের খাটে নতুন বিছানার চাদর, বালিশের ওয়ার, দাদুর জন্য সাবান, তোয়ালে, গামছা সবই এসে গেল। ট্রেন আসবে সকালে। দাদু নিজেই সুরেশ বোসের বাড়ি কোথায় জিজ্ঞেস করে সাইকেল রিক্সা নিয়ে চলে আসবেন। তারপর যা থাকে কপালে। বাবা আজই সকালে বলেছেন, মামা হোক আর না হোক, লোকটা যদি সভ্য-টভ্য মিশুকে হয় তাহলে একরকম চলে যাবে, না হলে এই 10টা দিন ইজ্জতের এক শেষ। ভাল লাগে না বাপু, সাপ না ব্যাং না বিচ্ছু কিছু জানা নেই, এখন সামলাও যত ঝক্কি। ঠিকানাও দিল না লোকটা। তা না হলে না হয় ওই কিছু একটা বলে একটা ছুতো করে না করা যেত। এ যেন একেবারে পণ করে ঘাড়ে এসে চাপা। মন্টুর মনের ভাব কিন্তু অন্যরকম। তাদের বাড়িতে অনেকদিন কেউ এসে থাকেনি। এখন তার গ্রীষ্মের ছুটি। সারাটা দিন সে বাড়িতেই থাকে। খেলার সাথীর অভাব নেই, সিধু, অনিশ, রথিন, ছোটকা। কিন্তু বাড়িতে একজন বাড়তি লোকের মজাই অন্যরকম। সারাক্ষণ শুধু মা আর বাবাকে দেখতে কি ভালো লাগে? আর দাদু কি দাদু নয়, এই মজাটাও কি কম? এ যেন একটা রহস্য অ্যাডভেঞ্চার। যদি দাদু না হয়, যদি কোনো বদমতলবী দুষ্টু লোক আসে আর সেটা যদি মন্টু ধরে দিতে পারে, তাহলে দারুণ ব্যাপার হবে। সোমবার সকাল 10:30 থেকে সদর দরজার বাইরে ঘোরাঘুরির পর 11:15টার সময় মন্টু দেখল একটা সাইকেল রিক্সা আসছে তাদের বাড়ির দিকে। গাড়িতে একজন লোক, তার হাতে একটা মিষ্টির হাঁড়ি, পায়ের কাছে একটা চামড়ার সুটকেস। লোকটা সুটকেসের ওপর একটা পা তুলে দিয়েছে। ইনি সাধু নন, অন্তত সাধুর মতন পোশাক পরেন না, ধুতি পাঞ্জাবিও নয়, প্যান্ট শার্ট। মা বলেছিলেন বয়স 60-এর ওপর, কিন্তু বেশি বুড়িয়ে যাননি। মাথার চুলও বেশি পাকেনি, চোখে চশমা আছে, তবে পাওয়ার খুব বেশি নয়। রিকশাকে ভাড়া চুকিয়ে দিয়ে বাক্স মাটিতে নামিয়ে রেখে ভদ্রলোক মন্টুর দিকে ফিরে দেখে বললেন, তুমি কে? দাড়ি গোঁফ নেই, নাকটা চোখা, চোখ দুটো ছোট হলেও উজ্জ্বল। মন্টু সুটকেসটা হাতে নিয়ে তুলে বলল, আমার নাম সাত্তকী বোস। অর্জুনের সারথি না সুরেশ বোসের পুত্র? এই ভারী সুটকেস বইতে পারবে তুমি? ওতে বই আছে কিন্তু। পারবো। তবে চলো। ভেতরের বারান্দায় উঠতে মা এগিয়ে এসে প্রণাম করলেন ভদ্রলোককে। ভদ্রলোক মিষ্টির হাঁড়িটা মার হাতে দিয়ে বললেন, তোমার নাম সুহাসিনী তো? হ্যাঁ। তোমার স্বামী তো উকিল, সে বোধহয় কাজে বেরিয়েছে? হ্যাঁ। এইভাবেই এসে পড়লাম। খুব কিন্তু বোধ করছিলাম জানো, কিন্তু শেষে মনে হলো দিন 10 হয়তো এই বুড়োকে বরদাস্ত করতে তোমাদের খুব অসুবিধা হবে না। তাছাড়া শীতলদা তোমাদের এত প্রশংসা করলেন, কিন্তু বুঝতে তো পারি আমি যে সত্যিই তোমার মামা, তার তো কোনো প্রমাণ নেই। কাজেই সেদিক দিয়ে আমি কিছু দাবিও করব না। একজন বুড়ো মানুষকে আশ্রয় দিলে কটা দিনের জন্য, এইটাই ভেবে নিতে হবে তোমাদের। মন্টু লক্ষ্য করছিল যে মা মাঝে মাঝে আর চোখে দেখছেন ভদ্রলোকের দিকে। এবার বললেন, আপনি চান টান করবেন তো? খুব বেশি যদি অসুবিধা না হয়। না 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 না, অসুবিধে কেন? মন্টু, একে দোতলায় নিয়ে গিয়ে দেখিয়ে দাও চানের ঘরটা। আর আপনি কি খান টান সে তো জানা নেই, তাই আমি সর্বভোগ, যা দেবে তাই খুশি মনে খাবো। কথাটা একেবারে কিন্তু বাড়িয়ে বলছি না। তুমি স্কুলে পড়ো? দোতলায় উঠতে উঠতে ভদ্রলোক জিজ্ঞেস করলেন মন্টুকে। হ্যাঁ, সত্যভামা হাই স্কুল, ক্লাস 7। মন্টু একটা কথা জিজ্ঞেস না করে পারল না। আপনি বুঝি সাধু নন? সাধু? মা বলছিলেন আপনি সাধু হয়ে গেছেন। ও সাধু টাধু তো অনেক কালের আগের কথা ভাই। যখন প্রথম বাড়ি থেকে বেরোই তখন গেলাম হরিদ্বার। বাড়িতে ভালো লাগতো না, তাই বেরিয়ে পড়লাম। একজন সাধুর কাছে গিয়েছিলাম বটে কিছুদিন, ঋষিকেশে। তারপর সেখানেও ভালো লাগলো না, তাই বেরিয়ে পড়লাম। তারপর ওই সাধু টাধুর কাছে আর যাওয়া হয়নি। দুপুরের খাবার যা ছিল সেটা ভদ্রলোক সত্যিই বেশ খুশি মনে চেঁচিয়ে পুছে খেলেন।
আমিষে কোনো আপত্তি নেই। মাছ ডিম দুই খেলেন। মন্টুর মনে হলো মা একটু নিশ্চিন্ত হয়েছেন। মন্টুর যদিও ভদ্রলোককে দাদু বলতে ইচ্ছে করছিল, সে লক্ষ্য করল মা একবারও মামা বললেন না। যখন দইয়ের প্লেটটা পাতে তুলেছেন ভদ্রলোক, তখন যেন কতকটা কথা বলার জন্যই মা বললেন, বাংলা রান্না অনেকদিন খাওয়া হয়নি বোধহয়। গত দুদিনে কলকাতায় খেয়েছি, তার আগে কতদিন খাইনি সেটা বললে তুমি বিশ্বাস করবে না। মা আর কিছু বললেন না। মন্টুর ইচ্ছে হচ্ছিল যে জিজ্ঞেস করে, বাংলা রান্না খাননি কেন? কোথায় ছিলেন আপনি এতদিন? কিন্তু শেষ পর্যন্ত সেটা আর জিজ্ঞেস করল না। ভদ্রলোক যদি ধাপ্পাবাজ হয়ে থাকেন তাহলে তাকে গুল মারার সুযোগ দেওয়াটা কোনো কাজের কথা নয়। উনি নিজে যদি বলতে চান তো বলুন। কিন্তু নিজেও কিছু বললেন না। 40 বছরের উপর যে লোক নিরুদ্দেশ ছিল তার তো অনেক কিছুই বলার থাকা উচিত। তাহলে এই লোক এত চুপচাপ কেন? বাবার গাড়ির আওয়াজ যখন পেল মন্টু, তখন সে দোতলায়। সে দেখেছে ভদ্রলোক তখন হাতে একটা বই নিয়ে বিছানায় শুয়ে বিশ্রাম করছেন। তার আগে মন্টু আধ ঘন্টা কাটিয়েছে ভদ্রলোকের সঙ্গে। সে ঘরের বাইরে ঘুরঘুর করছে দেখে ভদ্রলোক নিজেই তাকে ডাকেন, ও হে অর্জুনের সারথি। মন্টু গিয়ে ঢোকে ভদ্রলোকের ঘরে। এসো আমার কাছে, তোমাকে কিছু জিনিস দেখাই। মন্টু খাটের পাশে গিয়ে দাঁড়ালো। এটা কি? একটা তামার পয়সা। কোথাকার? মন্টু পয়সার গায়ে লেখাটা পড়তে চেষ্টা করে পারল না। এটাকে বলে লেপটা, গ্রিস দেশের পয়সা। আর এটাও মন্টু বলতে পারল না। এটা তুর্কির পয়সা, 1 কুরু। আর একটা রুমানিয়ার পয়সা, একে বলে বনি। একটা ইরাকের, এটা হচ্ছে ফিল। এছাড়া আরও 10 দেশের 10 রকম পয়সা মন্টুকে দেখালেন ভদ্রলোক। তার একটা মন্টু আগে কখনো দেখেওনি, তার নামও শোনেনি। এগুলো সব তোমার জন্য। মন্টু অবাক। ভদ্রলোক বলেন কি? অনিশের কাকাও পয়সা জমান। উনি মন্টুকে বুঝিয়েছেন যারা এই কাজটা করে তাদের বলে নিউ মিসম্যাটিস্ট। কিন্তু অনিশের কাকার মোটেও এত রকম পয়সা নেই, সেটা মন্টু জানে। আমি তো জানতাম যেখানে যাচ্ছি সেখানে আমার একজন নাতি আছে, তার জন্য এনেছি এসব পয়সা। মন্টু মহা ফুর্তিতে পয়সাগুলো নিয়ে নিচে নেমে এলো মাকে দেখাতে। ঘরে ঢুকতে গিয়ে বাবার গলা পেয়ে সে থেমে গেল। এই লোকটার বিষয়ে কথা বলছেন বাবা। 10 দিনটা একেবারে বাড়াবাড়ি। ওকে পরিষ্কার করে বুঝিয়ে দিতে হবে যে আমাদের মনে সন্দেহ আছে। অতিরিক্ত খাতির না করলে ভদ্রলোক আপনি মানে মানে বিদায় নেবেন। আর কোনো রকম রিস্ক নেওয়ার তো কোনো প্রশ্ন উঠতে পারে না। আজ সুধীরের সঙ্গে কথা বলছিলাম জানো তো, সেও ওই একই অ্যাডভাইস দিল। আলমারি টালমারি সব একেবারে ভালো করে তালাবদ্ধ করে রাখবে। মন্টু তার সবসময় পাহারা দেবে না। তার বন্ধুবান্ধব আছে, খেলাধুলো আছে, আমি কাজে বেরিয়ে যাব। বাড়িতে তুমি আর সদাশিব। সদাশিব কাজ না থাকলেই ঘুমোয়। তুমিও যে দুপুরে ঘুমাও না তা তো নয়। একটা কথা তোমায় বলি। কি? এনার সঙ্গে কিন্তু মায়ের একটা আদল আছে। তোমার তাই মনে হলো? সেই রকম টিকলো নাক, চোখের চাহনি একেবারে সেই রকম। আহা, আমি তো বলছি না ইনি তোমার মামা নন, কিন্তু মামা লোকটি কেমন তা তো কিছুই জানি না আমরা। লেখাপড়া করেননি, কোনো ডিসিপ্লিন নেই, ছন্ন ছাড়া জীবন। আমার কিন্তু মোটেই একেবারে ভালো লাগছে না ব্যাপারটা। বাবার কথা থামলে মন্টু ঘরে ঢুকলো। এই ঘন্টা কয়েকের মধ্যেই মন্টু ভদ্রলোককে বেশ ভালো লেগে গেছে। বাবার কথাগুলো সে পছন্দ করেনি। হয়তো পয়সাগুলো দেখলে বাবার মনটা ভদ্রলোকের প্রতি একটু নরম হবে। এই কয়েন উনি দিলেন? মন্টু মাথা নেড়ে হ্যাঁ বলল। উনি কি এসব জায়গায় গেছেন বলে বললেন নাকি? না, তা বলেনি। তাও ভালো। এই জিনিস কলকাতায় কিনতে পাওয়া যায়, চৌরঙ্গিতে দোকান আছে। 4:30 নাগাদ দোতলা থেকে নেমে এলেন ভদ্রলোক। তারপরে বাবার সঙ্গে আলাপ হলো। আপনার ছেলের সঙ্গে আমার খুব ভাব হয়ে গেছে। তাই বলছিল। মায়ের মতন বাবাও ঘন ঘন দৃষ্টি দিচ্ছেন ভদ্রলোকের দিকে। আমি দেখেছি ওই কম বয়সী ছেলেদের সঙ্গে আমার খুব চট করে ভাব হয়ে যায়। ভবঘুরেদের বোধহয় ওরাই সবচেয়ে ভালো বোঝে। আপনি বুঝি সারা জীবনই ঘুরেছেন? তা ঘুরেছি, এক জায়গায় বসে থাকা আমার একেবারে ধাতে সয় না। আমরা আবার ওই গোছানো জীবনটাকেই বুঝি, বুঝলেন কি না? উদ্দেশ্যহারাভাবে ঘোরাঘুরি আমাদের একেবারে পোষায় না।
রোজগার আছে, সংসারের দায়িত্ব আছে, সন্তান পালন আছে। আপনি তো এই বিয়ে থা করেননি নাকি? না। ভদ্রলোক একটু চুপ করে থেকে বললেন, সুহাসিনীর বোধহয় মনে নেই, ওর এক প্রমাতামহ আমার এক দাদু, তারও ঠিক এই প্রবৃত্তি ছিল। উনি 13 বছর বয়সে ঘর ছাড়া হন। আমি তো অল্প দিনের জন্য হলেও ফিরেছি, কিন্তু উনি একেবারেই ফেরেননি। মন্টু দেখলো বাবা মার দিকে ফিরলেন। এটা জানতে তুমি? জানলেও এখন আর মনে নেই। বিকেলে চা খাবার পর এক ব্যাপার হলো। মন্টুর বন্ধুরা কদিন থেকে শুনেছে যে সোমবার তার এক দাদু আসবে, যাকে দাদু বলে চেনার কোনো উপায় নেই। তারা ভারী কৌতূহলী হয়ে এলো সেই দাদুকে দেখতে। 4-5টি 10-12 বছরের ছেলেকে একসঙ্গে দেখে দাদুও খুব খুশি। সবাইকে নিয়ে তিনি বেরিয়ে পড়লেন। লাঠি হাতে নিয়ে মিত্তিরদের বাড়ি পেরিয়ে মাঠটার একধারে কদম গাছটার তলায় বসে দাদু বললেন, তোয়ারেক কাদের বলে জানো? সকলেই মাথা নেড়ে না বলল। সাহারা মরুভূমি জানো তো? সেই সাহারায় তোয়ারেক বলে একরকম যাযাবর জাতি বাস করে। দরকার হলে তারা দস্যুবৃত্তি করে। সেই তোয়ারেগের কবলে পড়ে একজন লোক কিভাবে রক্ষা পেয়েছিল বুদ্ধির জোরে, সেই গল্প এই আজকে তোমাদের বলবো। দাদুর গল্প ছেলেদের দল মন্ত্রমুগ্ধের মতো শুনল। মন্টু পরে মাকে বলেছিল, এমনই গল্প যেন ঠিক মনে হয় সব কিছু চোখের সামনে দেখছি। বাবা কাছেই ছিলেন, বললেন, গল্পের বই পড়ার বাতিক আছে বুঝি ভদ্রলোকের? কোনো এক ইংরেজি পত্রিকায় এ ধরনের গল্প পড়েছি বলে মনে হচ্ছে। মন্টু বলেছিল ভদ্রলোকের সুটকেসে বই আছে সেটা সে জানে, তবে গল্পের বই কিনা তা জানে না। 3 দিন 3 রাত চলে গেল এইভাবেই। বাড়ির কোনো কিছুই চুরি হলো না। ভদ্রলোক কোনো উৎপাত করলেন না। যা দেয়া হলো তাই তৃপ্তি করে খেলেন। কোনো বাড়তি আবদারও করলেন না, কোনো বিষয়ে অভিযোগ করলেন না। এই কদিনে বাবার বেশ কয়েকজন বন্ধু এসেছেন মন্টুদের বাড়িতে। তারা সকলেই উকিল। এমনিতে বেশি আসে টাসে না। মন্টু জানে তার এই দাদু কি দাদু নয়, বুড়োকেই দেখতে এসেছেন। মা বাবাকে দেখে মনে হয় তারা মোটামুটি বুড়োকে মেনেই নিয়েছেন। বাবাকে তো একদিন বলতেই শুনেছে মন্টু, লোকটা সাদাসিধে, এটা বলতেই হবে। বেশি গায়ে পড়ার চেয়েই ভালো, তবে এরকম মানুষের মেজে থেকে কী লাভ তা জানি না। আসলে বাড়ি ছেড়ে পালানোর মানে বোঝো তো? দায়িত্ব এড়ানো। এরা পরাশ্রয়ী জীব, সারা জীবনটাই হয়তো এর ঘাড়ে ওর ঘাড়ে ভর করেই কাটিয়েছে। মন্টু একবার ছোট দাদু বলে ডেকে ফেলেছিল ভদ্রলোককে। তাতে তিনি শুধু মৃদু হেসে তার দিকে চেয়েছিলেন, কিছু বলেননি। মা কিন্তু মামা বলে ডাকেননি একবারও। মন্টু সে কথা বলাতে মা বলেছেন, তাতে ভদ্রলোক যে খুব একটা দুঃখ পাচ্ছেন তা তো মনে হয় না। আর মামা যে ডাকবো, তারপর যদি বেরোয় মামা নন, তাহলে কি অপ্রস্তুতের ব্যাপার বলতো। 4 দিনের দিন ভদ্রলোক বললেন, আজ একটু বেরোবেন। নীলকণ্ঠপুরে বাস যায় না? বাবা বললেন, তা যায়। বাজার থেকে 1 ঘন্টা অন্তর অন্তর বাস ছাড়ে। তাহলে ভাবছি জন্মস্থানটা একবারে দেখে আসব। ফিরতে অবশ্যই বিকেল হয়ে যাবে। খেয়ে যাবেন তো? প্রশ্ন করলেন মন্টুর মা। না, সকাল সকাল বেরিয়ে পড়াই ভালো। ওইখানে হোটেলে কোথাও খেয়ে নেব, তার জন্য তোমার কোনো চিন্তা নেই। 9টার মধ্যেই ভদ্রলোক বেরিয়ে পড়লেন। দুপুরে মন্টু আর লোভ সামলাতে পারল না। ভদ্রলোকের ঘর খালি। ওর সুটকেসটায় কী বই আছে সেটা দেখার শখ অনেক দিন থেকেই। বাবা নেই, মা একতলায় বিশ্রাম করছেন। মন্টু গিয়ে ঢুকলো ভদ্রলোকের ঘরে। সুটকেসে তালা নেই। চুরির ভয়টা নেই ভদ্রলোকের, সেটা বোঝাই যাচ্ছে। মন্টু সুটকেসের ডালাটা তুলল, কিন্তু কোথায় বই? বই তো নেই। খাতা, খান-ত্রিশেক নানান রকমের খাতা, তার মধ্যে 10-12টা বাঁধিয়ে নেওয়া হয়েছে। কিন্তু খাতা খুলল মন্টু। পরিষ্কার ঝকঝকে বাংলা হাতের লেখা, পড়তে কোনো অসুবিধে নেই। মন্টু খাটের ওপর উঠল খাতাটা নিয়ে। তার মা অজান্তেই উপরে উঠে এসেছেন। এ ঘরে কি হচ্ছে মন্টু? ওনার জিনিসপত্র ঘাঁটাঘাঁটি করছো বুঝি? মন্টু সুবোধ বালকের মতন খাট থেকে নেমে এসে সুটকেসে খাতাটা রেখে দিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। যাও, নিজের ঘরে যাও, পরের জিনিস ঘাঁটতে নেই, নিজের বই পড়োগে যাও। 6টার একটু পরে ভদ্রলোক ফিরে এলেন। রাত্রিরে খাবার সময় মন্টুর মা বাবাকে বেশ খানিকটা অবাক করে দিয়েই ভদ্রলোক বললেন তিনি কালই ফিরে যাচ্ছেন। তোমাদের আতিথেও তার কোনো তুলনা নেই, কিন্তু আমার পক্ষে এক জায়গায় বেশি দিন থাকা পোষায় না। মা বাবা যে খবরটা শুনে অখুশি নন এটা মন্টু জানে, যদিও তার নিজের মনটা খারাপ হয়ে গেছে।
আপনি কি কলকাতায় যাবেন এখান থেকে? হ্যাঁ, তবে সেও বেশি দিনের জন্য নয়। সেখান থেকে অন্য কোথাও পাড়ি দেব। কারো গলগ্রহ হয়ে থাকার অভ্যেস আমার নেই। আমি সেই বাড়ি ছাড়ার পর থেকেই স্বাধীন। গলগ্রহ বলছেন কেন? আমাদের তো কোথাও অসুবিধে হচ্ছিল না। খানিকটা যে হচ্ছিল সেটা মন্টু জানে, কারণ সে এর মধ্যে একদিন বাবাকে বলতে শুনেছে যে এই মাগ্গির বাজারে একজন বাড়তি লোকের পেছনে অনেক খরচ হয়। এবার মন্টু আর বাবা দুজনেই গেল ভদ্রলোককে স্টেশনে পৌঁছতে। বাড়ির গাড়িতে করেই তারা গেল। মন্টু জানে যে ট্রেন যখন ছাড়লো তখন অবধি বাবার মনে সন্দেহ আছে, যিনি এসে রইলেন এতদিন তিনি সত্যি করেই মন্টুর দাদু কিনা। 7 দিন পর আরেক বৃদ্ধ এসে হাজির হলেন মন্টুদের বাড়িতে। ইনি মন্টুর মায়ের শীতল মামা। একে এর আগে একবারই দেখেছে মন্টু, দিদির বিয়েতে। সে কি শীতল মামা, হঠাৎ কি মনে করে? একটা কর্তব্য সারতে এসেছি রে, একটা নয় দুটো। নইলে বুড়ো বয়সে আজকের দিনে এমনি এমনি কেউ প্যাসেঞ্জার ট্রেনে পাড়ি দেয়? দুপুরে খাবো কিন্তু। নিশ্চয়ই খাবেন, কি খেতে মন চায় বলুন, এখানে সব পাওয়া যায়, কলকাতার মতন নয়। দাঁড়া দাঁড়া, আগে কাজগুলো সেরে নি। কাঁধে ঝোলানো থলি থেকে ভদ্রলোক একটা বই বার করলেন। এই বইয়ের নামগুলো তো শুনিসনি তাই তো? কই না তো। পুলিন তোদের বলেনি সেটা জানি। পুলিন? তোর ছোট মামা যে লোক কাটিয়ে গেল এখানে 5টা দিন, তার নামও জানিস নি? এ তারই লেখা বই। তার বই? তোরা কোন রাজ্যে থাকিস বলতো? সেদিন কাগজেও তো নাম বেরিয়েছে। এমন আত্মজীবনী বাংলা সাহিত্যে কটা আছে বলতো? কিন্তু এই নাম তো ছদ্মনাম। সারা পৃথিবী ঘুরেছে 40 বছর ধরে, অথচ এতটুকু দম্ভ নেই। সারা পৃথিবী? পুলিন রায়ের মতন অত বড় ভূপর্যটক ভারতবর্ষে আর হয়নি। আর সব নিজের রোজগারে ঘোরা। খালাসিগিরি থেকে শুরু করে কুলিগিরি, কাঠের মজুরি, খবরের কাগজ বিক্রি, দোকানদারি, লরির ড্রাইভারি, কোনো কাজ সে বাদ দেয়নি। তার অভিজ্ঞতার কাছে গল্প হার মেনে যায়। সে বাঘের কবলে পড়েছে, সাপের ছোবল খেয়েছে, সাহারায় দস্যুদের হাত থেকে রেহাই পেয়ে এসেছে, আবার জাহাজডুবি থেকে সাঁতরে উঠেছে ম্যাডাগাস্কারের ডাঙায়। 39-এ সে ভারতবর্ষ ছেড়ে আফগানিস্তানের ভেতর দিয়ে বেরিয়ে পড়ে। সে বলে বাপের বাড়ির মায়া একবার কাটাতে পারলে সারা পৃথিবীটাই হয়ে যায় নিজের ঘর। সাদা কালো, ছোট বড়, জঙ্গলি সভ্য সব একেবারে এক হয়ে যায়। কিন্তু এসব আমাদের বললেন না কেন? তোদের মতন ঘর কোনো কূপমণ্ডক এসব কথা বিশ্বাস করতো? সে আসল কি নকল তাই তোরা ঠিক করতে পারিসনি, তাকে মামা বলে ডাকতে পারিসনি, আর এত কথা সে বলতে পারবে তোদের? ইস, আবার ডেকে আনা যায় না মামাকে? পাখি উড়ে গেছে। বললে বালিদ্বীপটা দেখা হয়নি, সেখানে যাওয়ার চেষ্টা করবে। এই বইটা তোদের দিয়ে গেছে। তোদের ঠিক দেয়নি, দিয়েছে দাদুকে। বললে ওর মনটা এখনো কাঁচা, ওতেই ছাপটা পড়বে ভালো। তবে আসল পাগলামোটোর কথা বলিনি এখনো। ওকে পই পই করে বললাম যে কটা দিন থেকে যাও, এ বই নির্ঘাত পুরস্কার পাবে, একাডেমি 10,000 টাকা দিচ্ছে আজকাল। সে কিছুতেই শুনলে না। বললে টাকা যদি আসে তো মামদপুরে আমার ভাগ্নিকে দিয়ে দিও। সে খুব যত্ন নিয়েছে আমার, শুধু মুখে বলা না, কাজে লিখে দিলে। এই নে সেই টাকা। মা শীতল মামার হাত থেকে খামটা নিয়ে চোখের জল মুছতে মুছতে ধরা কলায় বললেন, বোঝো ব্যাপার,